নমস্কার দর্শক বন্ধু, শেয়ার বাজারে যে কোনো ধরনের পতন হলে আপনার ইকুইটি পোর্টফোলিওকে কিভাবে প্রোটেক্ট করবেন সেই নিয়েই আজকের ভিডিও। ইনফ্যাক্ট মিউচুয়াল ফান্ড ম্যানেজাররা, ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কি সিক্রেট অ্যাপ্লাই করে, কিভাবে তারা পোর্টফোলিও প্রোটেক্ট করে, সেই সমস্ত নিয়ে আজকে কথা বলবো। এবং মোস্ট ইম্পর্টেন্টলি খেয়াল করে দেখবেন, যখন মার্কেটে পতন হয় তখন ম্যাক্সিমাম ইনভেস্টররা বলে আমার ইনভেস্ট করার টাকা নেই। যেমন মার্চ 2026-এ যেমন পতন হয়েছিল, বা আগেও যেমন পতন হয়েছিল, বা ইন ফিউচারও যে কোনো রকম যখন পতন হবে, মার্কেট ক্র্যাশ করলে একটা প্রবলেম হয়ে যায়, ইনভেস্টররা বলে আর ফ্রেশ বিনিয়োগ করার টাকা নেই যখন ম্যাক্সিমাম শেয়ার কম দামে পাওয়া যাবে। তো তাহলে ইন ফিউচার যখন মার্কেট ক্র্যাশ হবে, তখন কিভাবে মার্কেট ক্র্যাশের মধ্যে আপনার কাছে এই মার্কেট থেকেই অনেকটা টাকা চলে আসে, যাতে করে আপনি পড়ন্ত দামে, নিচের দামে বেশি বেশি শেয়ার কিনতে পারেন, মানে বেটার ভ্যালুয়েশনে বেটার শেয়ার কিনতে পারেন, সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও। আপনারা যারা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন বা এসআইপি করেন, খেয়াল করে দেখবেন মার্কেট পতন হলেও কিন্তু সেই সমস্ত মিউচুয়াল ফান্ড হিউজ পড়ে না, আবার মার্কেট বাড়লে সেই সমস্ত মিউচুয়াল ফান্ড হিউজ আপসাইড যায় না। মানে খেয়াল করে দেখবেন লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড এমন হয় না যে বছরে আপনার 100%, 80%, 90% রিটার্ন দিচ্ছে, আবার মার্কেট যখন ফল করছে এমনও হয় না -40-50% হয়ে যাচ্ছে। কিন্তু মজার ব্যাপার, লার্জ ক্যাপ শেয়ারও কিন্তু ইন্ডিভিজুয়াল অনেক শেয়ারই আছে যেগুলো 30-40-50% পড়ে যায়, কিন্তু মিউচুয়াল ফান্ড অতটা পড়ে না। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের কথা যদি আমি বলি, আবার উল্টোভাবে লার্জ ক্যাপ শেয়ারও রয়েছে যেগুলো 70-80-100% অব্দি রিটার্ন দিয়ে দেয়, কিন্তু লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড দেখবেন বছরে আপনার 100% রিটার্ন দিচ্ছে এরকম হয় না। হ্যাঁ, 3-4 বছর 5 বছর অবভিয়াসলি সেগুলো দেবে, কিন্তু এক বছরের মধ্যে ডবল হয়ে যাচ্ছে, এটা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডও হয় না। তো তাহলে এই মিউচুয়াল ফান্ড ম্যানেজাররা কি স্ট্র্যাটেজি নেয় যার জন্য তারা ওই ডাউন সাইডও প্রোটেক্ট করতে পারে, সেই জিনিস আমি আপনাদের বলবো। তার কারণ আমরাও কিন্তু আজকের দিনে একজন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, জাস্ট লাইক মিউচুয়াল ফান্ড। আমরা অন্য স্কেলে আমাদের সেবি রেজিস্টার্ড এআইএফ অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডের ম্যানেজার, এবং অনেকেই জানেন যে পুরো ইস্টার্ন ইন্ডিয়াতে আমাদের মতো কোম্পানি অলমোস্ট প্রায় নেই যাদের সেবি রেজিস্টার্ড রিটেল ইনভেস্টরদের অ্যাডভাইসারি সার্ভিসের সাথে সাথে সেবি রেজিস্টার্ড এইচএনআইদের জন্য অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডের লাইসেন্স রয়েছে। এবং বুঝতেই পারছেন এই সমস্ত লাইসেন্স সেবি যাকে তাকে দেয় না, এবং আমরা সেই 2010 সাল থেকে এই মার্কেটে আছি। আমার নিজের 16 বছরের ওপর এক্সপিরিয়েন্স হয়ে গেল, প্লাস এই সমস্ত লাইসেন্সের পরীক্ষা বলুন, অনেক ক্রাইটেরিয়া অনেক কঠিন থাকে। তো কেন এগুলো বলছি, যে আমরা আজকে যেই লেভেলে অপারেট করছি, যেই জায়গায় যেইভাবে অপারেট করছি, সেইটা হলো অলমোস্ট সিমিলার যখন বড় বড় মিউচুয়াল ফান্ডরা অপারেট করে। তো এই কারণে আমি আপনাদের মাচ বেটার গাইড করতে পারবো যে মিউচুয়াল ফান্ডরা কি এমন করে যে যাতে করে মার্কেটে একটা হিউজ ফল হলেও বা ইন্ডিভিজুয়াল শেয়ারে হিউজ ফল হলেও তাদের পোর্টফোলিও কিন্তু খুব একটা পড়ে না, তারা একটা মোটামুটি স্টেডি রিটার্ন দিয়ে যায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক কি সেই উপায় যেটা বড় বড় মিউচুয়াল ফান্ড অ্যাপ্লাই করে। খালি মিউচুয়াল ফান্ড না, যত আপনারা এফআইআই দেখছেন, এফপিআই দেখছেন, যত পেনশন ফান্ড, যত বড় বড় মানে 100 crores অ্যান্ড অ্যাবভ যত ফ্যামিলি ফান্ড অ্যান্ড যা রয়েছে, মানে মার্কেটে যত রকম, সে গ্লোবাল ইনভেস্টর হোক, বড় ডোমেস্টিক ইনভেস্টর হোক, প্রত্যেকেই এই স্ট্র্যাটেজিটা ফলো করে। এবং মজার ব্যাপার, যেই জিনিসটা আমি বলতে চলেছি সেটার নাম আপনারাও সকলে জানেন, অনেক রিটেল ইনভেস্টরও করে, কিন্তু রিটেল ইনভেস্টররা যেভাবে করে আর এই বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টররা যেভাবে করে সেইটা কমপ্লিটলি ডিফারেন্ট। তো নাম আপনারা অনেকেই জানেন, কিন্তু কিভাবে তারা করছে সেইটা পুরোপুরি ডিফারেন্ট, এবং সেই সিক্রেটই এবং তার ডিটেলসই আজকে বলতে চলেছি। কি সেই অপশন যেটা আপনাকে মানে মার্কেটে ফল হলেও আপনার ওভারঅল পোর্টফোলিওকে প্রোটেক্ট করবে, ইনস্টিটিউশনাল ইনভেস্টররা যেটা সাহায্য নেয়, সেটা হলো অপশন বাইং। ঠিকই শুনেছেন, ফিউচার অ্যান্ড অপশনের অপশন বাইং। এবার মনে করে দেখুন, আমার যারা বই পড়েছেন, আমার যারা অনেক ভিডিও দেখেছেন, আমি কিন্তু ক্লিয়ার একটা কথা সব জায়গায় বলি যে ফিউচার অ্যান্ড অপশন এমন একটা জায়গা যেটা রিটেল ইনভেস্টরদের অলমোস্ট শিওর শট লসের জায়গা। সেই 2014 সাল 15 সালে যখন বই পাবলিশ করেছি, সেই সময় থেকে আমি বলে আসি, আজকের দিনে সেবিও কিন্তু বারবার সেটা বলছে, এবং সেবি সেটা স্টাডি করে দেখে বলছে যে ফিউচার অ্যান্ড অপশন এমন একটা জিনিস যেখানে 10 জনের মধ্যে 9টা রিটেল ইনভেস্টরের লস হয়। আপনারা যারা ট্রেডিং অ্যাকাউন্টে লগ ইন করেন, দেখবেন লগ ইন করার সাথে সাথে এই মেসেজটা এখন সেবি ম্যান্ডেটরি করেছে। মানে সেবি কিন্তু রিসার্চ করে ডেটা দিয়ে এই কথাটা বলছে যে ফিউচার অ্যান্ড অপশনে ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টরদের লস হয়, যেই জিনিসটা সেম আমি সেই 2015 সাল থেকে বলছি এবং বলে আসছি। তো তাহলে এবার প্রশ্ন, তো যেই জিনিসটাতে 10 জনের মধ্যে
জনের লস হয়। আবার বলছি, সেবি কিন্তু এই স্টাডিটা করেছে রিটেল ইনভেস্টরদের জন্য, ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের জন্য কিন্তু এই স্টাডি করেন। তো সেই জিনিস কিভাবে মিউচুয়াল ফান্ড, এফআইআই, ডিআইআই তারা করে কিভাবে তাদের নিজেদের পোর্টফোলিও বাঁচাচ্ছে, সেইটাই এবার আপনাদের খুব সহজ বাংলাতে ভেঙে বলবো। কি সেটা হচ্ছে তারা অপশন কেনে ফর হেজিং, হেজ পারপাস। রিটেল ইনভেস্টররা অপশন কেনে ফর প্রফিট মেকিং পারপাস। তো এবার এই হেজিং জিনিসটা কি, খুব সিম্পল বাংলায় বললে সেইটা এইটা যে ধরুন আপনার একটা ক্যাশ পোর্টফোলিও রয়েছে, এবার হেজ করা মানে এমন একটা জিনিস আপনি কিনে রাখলেন যে যখন আপনার ক্যাশ পোর্টফোলিওটা ডাউনে যাবে তখন আপনার সেই অপশন পোর্টফোলিওটা বাড়বে, কিন্তু ক্যাশ পোর্টফোলিওটা যদি ওপরে যাবে তখন কিন্তু আপনার ওই অপশনের পোর্টফোলিওর ভ্যালু কমবে। তো এইটাকেই সিম্পল বাংলায় আমরা বলি হেজিং। এবার আপনি কি করে বুঝবেন যে আপনি যখন অপশন কিনছেন, আমি কি বলছি যে রিটেল ইনভেস্টররা যখন অপশন কেনে ম্যাক্সিমাম তারা প্রফিট মেকিং এর জন্য কেনে, কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টররা যখন কেনে তখন তারা হেজিং এর জন্য কেনে। তো আপনি বুঝবেন কি করে যে কে হেজিং এর জন্য কিনছে, কে মানে প্রফিট মেকিং এর জন্য কিনছে? আলটিমেটলি তো সেই সবাই একই জায়গা থেকেই কিনছে। তো এই ব্যাপারটা বোঝার জন্য আপনাকে খুব সহজ বাংলায় আমি একটা কার ইন্স্যুরেন্স বা যে কোনো ধরনের মানুষ যখন ইন্স্যুরেন্স করে তার এক্সাম্পল দিই। দেখুন, আপনি একটা নতুন গাড়ি কিনলেন 10 লাখ টাকায়, দেখবেন নতুন গাড়ি কেনার সঙ্গে সঙ্গে আপনি ইন্স্যুরেন্সও কিন্তু কেনেন। শুধু কেনেনই না, বছর বছর কিন্তু আপনি হয়তো ইন্স্যুরেন্স রিনিউ করেন। দেখবেন যারা 10 লাখের গাড়ি কিনছেন, খেয়াল করে দেখবেন ইন্স্যুরেন্স রিনিউয়াল ওই 8,000, 9,000, 10,000, 12,000 এইরকম একটা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু প্রত্যেক বছর বছর আপনারা ইন্স্যুরেন্স রিনিউয়াল করছেন। তো আপনি 10 লাখের গাড়ি কিনলেন, কিনে 10,000 টাকার একটা কার ইন্স্যুরেন্স কিনলেন। তো কার ইন্স্যুরেন্সটা কেন কিনছেন? যাতে করে আপনি কালকে গাড়ি নিয়ে বেরিয়ে কাউকে ধাক্কা দিয়ে দিলেন, গাড়িটা খারাপ করে দিলেন, দিয়ে আপনি ইন্স্যুরেন্সে ক্লেম করবেন বলে কিনছেন? না, তার জন্য কিন্তু কিনছেন না। যারা ইন্স্যুরেন্স কেনে তারা প্রত্যেকেই চায় যে আমার ইন্স্যুরেন্সের ক্লেম যেন না হোক, আমার যেন গাড়ির অ্যাক্সিডেন্টটা না হোক। তো তাহলেও কেন কিনছে এইটাই যে ইনকেস যদি অ্যাক্সিডেন্ট হয় তখন যেন আমার 1 লাখ টাকা রিপেয়ার খরচ না বেরিয়ে ওই যে 10,000 টাকা আমি শুরুতে দিয়ে দিয়েছি তার মধ্যে যেন আমার রিপেয়ার খরচটা হয়ে যায়। তো এইটাই হলো ইন্স্যুরেন্সের কনসেপ্ট। ঠিক সেইভাবে যখন আপনি অপশন কিনছেন ফর হেজিং, তার মানে আপনি ইন্স্যুরেন্স নিচ্ছেন। ভাবুন, ইন্স্যুরেন্স নিচ্ছেন মানে আপনি কোনোদিনই চাইবেন না যে আপনার ওই অপশন পোর্টফোলিওটা, অপশন যেখানে কিনেছেন সেইটা প্রফিটেবল হোক। সেইটা যদি প্রফিটেবল হয়ে যায় তার মানে আপনার ক্যাশ যে পোর্টফোলিওটা, মেন যে পোর্টফোলিও কেনা আছে সেইটা লসে চলে যাবে। কিন্তু মার্কেট আনসার্টেন, কখনো না কখনো অ্যাক্সিডেন্ট হতেই পারে। তো সেই অ্যাক্সিডেন্টের জন্য হঠাৎ করে যদি আপনার ওই ক্যাশ মার্কেটের পোর্টফোলিওটা নিচে চলে যায় তখনই ওই অপশনের পোর্টফোলিওটা আপনাকে বাঁচাবে। ঠিক যেমনভাবে গাড়ি ইন্স্যুরেন্স কিনলে আপনার যদি মানে না চাইতেও যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন যেভাবে আপনার গাড়ির ইন্স্যুরেন্স বাঁচিয়ে দেয়, ঠিক তেমনি অপশন কিন্তু যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কেনে, যেমন বললাম ডিআইআই, এফআইআই, ইনফ্যাক্ট আমরাও, আমাদেরও যে এআইএফ এখন রয়েছে, তো সেইটা কিন্তু আমরা কিনছি কিসের জন্য? না ফর ইন্স্যুরেন্স পারপাস, নট ফর প্রফিট মেকিং পারপাস। ইন্স্যুরেন্স পারপাস যদি আমার ক্যাশ পোর্টফোলিও মার্কেটে অনেক খারাপ পারফর্ম করে দেন আমার ওটা কাজে দেবে, কিন্তু আদারওয়াইজ আমি চাইবো যে আমার ওই অপশন পোর্টফোলিও যেন প্রফিটেবল না হয়, ওটা যেন লসেই থাকে। তো এবার এই যে যেটা বলছি ওটা যেন আমার লসেই থাকে, এর জন্য আমাকে একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা কাজ করতে হবে, ওই অপশন পোর্টফোলিওটার ভ্যালু কম রাখতে হবে। খেয়াল করে দেখবেন, ওই গাড়ির ইন্স্যুরেন্সের কথা চলে যান, গাড়ি আপনি 10 লাখের কিনছেন, গাড়ির ইন্স্যুরেন্স কত কিনছেন? 10,000। যাতে করে ওই 10,000 টাকাটা যদি নষ্ট হয়, আপনি ইন্স্যুরেন্স কিনছেন মানে তো 10,000 টাকা চলে গেল। আপনি সারা বছরে যখন ক্লেম করছেন না, আপনি বছরের শেষে হ্যাপি মানুষ থাকছেন, তাই তো? কেন? কারণ ওই যে 10,000 টাকাটা আপনি দিয়ে ছেড়েছেন, ওই 10,000 টাকাটা আপনার ওয়েস্ট হয়ে গেলেও আপনার কোনো গায়ে লাগছে না। ঠিক তেমনি এই অপশনের ক্ষেত্রেও আপনি কত টাকার অপশন কিনবেন সেইটা, মানে হেজিং এর জন্য কত টাকার অপশন কিনবেন সেইটা ডিপেন্ড করছে আপনার ক্যাশ পোর্টফোলিওর 1%। মানে নর্মালি সমস্ত ইনস্টিটিউশনাল ইনভেস্টর, মিউচুয়াল ফান্ড, এফআইআই এদের একটা রুল হচ্ছে, আবার বলছি এইসব জিনিস আপনাকে কেউ কোনো ইউটিউব ভিডিওতে তো পাবেনই না, কোনো মানে 50,000, 1 লাখ টাকার কোর্সেও কেউ বলবে না। কেন ইউটিউব ভিডিওতে পাবে না? কারণ অবভিয়াসলি কোনো মিউচুয়াল ফান্ড ম্যানেজাররা দেখবেন এই ইউটিউব ভিডিও বানায় না। এনিওয়েজ, তো সেটা হচ্ছে 1% অফ পোর্টফোলিও। মানে আপনার যদি 1 কোটি টাকার ক্যাশ পোর্টফোলিও থাকে, 1 লাখ টাকা আপনার অপশানে মিউচুয়াল ফান্ড ম্যানেজাররা তারা হেজিংয়ের জন্য মোস্টলি রাখে, যাতে করে আপনার ওই 1 কোটি টাকা পোর্টফোলিও যদি প্রফিটে থাকে, 1 কোটি টাকা 10 লাখ টাকা হলো 10%, 20% হয়ে ভালো চললো। কিন্তু ওই 1 কোটি টাকার পোর্টফোলিওটা যদি কোনো দিন মানে 5%, 10%, 20% নিচে চলে যায়, তখন ওই 1 লাখ টাকার যে ইনভেস্টমেন্টটা ছিল সেইটা আপনাকে ক্যাশ জেনারেট করে দেবে, সেইটা আপনার ডাউন সাইডটা বাঁচাবে। এবার কিভাবে সেটা হচ্ছে ডিটেলসে বললে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওই যে শুরুতে বলেছিলাম যে কেন লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও বেশি পড়ে না। তো তাহলে বুঝে গেলেন
যে অপশান অ্যাজ অ্যান ইন্স্যুরেন্স অ্যাজ অ্যান হেজিং কেনার দুটো ফার্স্ট শর্ত হলো, প্রথমত আপনি চাইবেন যে এই অপশান পোর্টফোলিওটা যেন প্রফিটেবল না হয়, লসে থাকলেই বেটার। যদি প্রফিটেবল হয় মানে আপনার ক্যাশ পোর্টফোলিও লসে চলে গেছে, ঠিক যেমনভাবে গাড়ি ইন্স্যুরেন্স যেমন ট্রিগার হয়। এবং সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনার ক্যাশ পোর্টফোলিও নট মোর দ্যান 1% শুড বি ইয়োর অপশান পোর্টফোলিও। মানে আপনার যদি 50 লাখের ক্যাশ পোর্টফোলিও থাকে, 50,000-এর বেশি যেন অপশান পোর্টফোলিও না থাকে। 20 লাখ টাকার যদি ক্যাশ পোর্টফোলিও থাকে, 20,000-এর বেশি টাকা যেন অপশান পোর্টফোলিওতে না থাকে। তো এইটা যদি মেনটেন হয় তাহলেই আপনি অপশান কিনছেন ফর হেজিং পারপাস, ফর ইন্স্যুরেন্স পারপাস, নট ফর মানি মেকিং পারপাস। এবার আমি আপনাদের বলবো কিভাবে এই স্ট্র্যাটেজিটা মিউচুয়াল ফান্ড, এফআইআই এরা সমস্ত এক্সিকিউট করে। 5টা গোল্ডেন রুল প্রত্যেকেরই তাদের থাকে। তো ফার্স্ট যে গোল্ডেন রুল সেটা হচ্ছে, আচ্ছা প্রথমতই বলে নিই, এটা হচ্ছে পুট অপশান নিয়ে। পুট অপশান মানে এমন যে যখন আপনি কেনার পরে মার্কেট যখন নিচে যায় তো তখন সেখান থেকে আপনি প্রফিট পেতে পারেন। যদি আপনার এই পুট অপশান কি জিনিস কোনো আইডিয়া না থাকে, আপনি গুগলে সার্চ করুন বা কোনো এআইতে সার্চ করুন, A to Z খুব ইজি ল্যাঙ্গুয়েজে আপনি বুঝতে পেরে যাবেন। তো ফার্স্ট যে গোল্ডেন রুল হচ্ছে, অপশান পুট অপশান সবসময় কিনতে হয় নিয়ার রেজিস্ট্যান্স লেভেল। মানে আমি আজকের দিনে মে মাসের লাস্টের দিকে যদি কথা বলি, নিফটি এখন ওই 24,100 এর কাছাকাছি এই রকম। তো এই জোনটা কিন্তু আমার এই পুট অপশান বাইং ফর হেজিং পারপাস, ফর ইন্স্যুরেন্স পারপাসের জোন নয়। আমার কি জোন হচ্ছে রেজিস্ট্যান্স। যেমন আমি এই দেখুন স্ক্রিনে চার্ট দেখাচ্ছি, এটা এগেইন আমি কোনো ইন্ডিকেটার দিচ্ছি না, ফর ভেরি সিম্পল মানে একটা বোঝানোর জন্য। এবং এইটা কোনো অ্যাডভাইস নয়, মানে এইটা কিন্তু আমার কোনো লাইভ ইয়ের ওপরে কোনো কিছু করছি না, যে এই চার্ট থেকে একটা মোটামুটি আমি একটা নিচ্ছি যে আমার এই দুটো রেজিস্ট্যান্স জোন আছে। তো যখন নিফটি ওই রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি যাবে তখনই আমি ইন্স্যুরেন্স পারপাস বা হেজিং পারপাস অপশান পুট কিনতে পারি। নাম্বার 1 হয়ে গেল। নাম্বার 2, অপশান বাইং এর টাইম হচ্ছে কখন কিনতে হয়, যখন হচ্ছে ইন্ডিয়া ভিক্স হচ্ছে একটা ভোলাটিলিটি ইন্ডেক্স, সেইটা যখন মোটামুটি 15-16 এই রকম লেভেলে থাকে। এবার এই জিনিসটা কি কেন, খুব সহজে যদি বলি, যে ধরুন আপনি আপনার বাড়ির ইন্স্যুরেন্স কিনতে যাচ্ছেন। এবার আপনি কি হলো, আপনি ফায়ার ইন্স্যুরেন্স ধরুন কিনতে যাচ্ছেন, আপনি কি দেখলেন আপনার পাশের বাড়িতে আগুন লেগে গেছে, তখন আপনি ইন্স্যুরেন্সের লোককে ডাকলেন। ইন্স্যুরেন্সের লোক কি করবে, আপনার বাড়ি কি ইন্স্যুরেন্স করবে না। যদি করেও তাহলে আপনার ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা অনেক বেশি নেবে। তো এই ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কখন বেশি কখন কম এইটা বলে দেয় এই ইন্ডিয়া ভিক্স বা ভোলাটিলিটি ইন্ডেক্স। যখন ইন্ডিয়া ভিক্স তার হিস্টোরিক্যাল অ্যাভারেজের থেকে অনেকটা ওপরে থাকে। এবার হিস্টোরিক্যাল অ্যাভারেজ কি, আবার দেখুন স্ক্রিনে যে চার্ট আসছে আপনারা বুঝতেই পারছেন হিস্টোরিক্যাল অ্যাভারেজ কোনটা হতে চলেছে। তো এই হিস্টোরিক্যাল অ্যাভারেজে যখন ওপরে থাকে তো তখন মানে মার্কেটে অলরেডি প্যানিক রয়েছে, ইন্স্যুরেন্স প্রিমিয়াম অনেক বেশি আছে, তখন ইন্স্যুরেন্স কেনার বা অপশান কেনার টাইম নয়। অপশান কেনার বা ইন্স্যুরেন্স পারপাস, হেজিং পারপাস অপশান কেনার বেস্ট টাইম হচ্ছে যখন ইন্ডিয়া ভিক্স মিডিল রেঞ্জে, মানে অ্যাভারেজ রেঞ্জ যদি এখনকার দিনে বলি 14, 15, 16 এইরকম, বা যতটা লোয়েস্ট পসিবল রেঞ্জে থাকবে, যত আপনি লোয়েস্ট রেঞ্জে থাকবে ইন্ডিয়া ভিক্স যত সেই সময় কিনতে পারবেন তত আপনার জন্য বেটার। থার্ড রুল কি, নেই ইন্স্যুরেন্স পারপাসে অপশান যখন কিনছেন তখন স্লাইটলি আউট অফ দ্য মানি অপশান বেটার রিস্ক রিওয়ার্ড মানে অফার করে থাকে। এবার আউট অফ দ্য মানি অপশান কি, এগেইন আপনারা মানে গুগল করে নিতে পারেন, খুব মানে আবার সহজ বাংলায় বলে যে ধরুন এখন নিফটি চলছে 24,100, এবার আপনি যদি এখন 24,000-এর পুট অপশান কিনছেন তো সেইটা হচ্ছে আউট অফ দ্য মানি অপশান বলি। তো এই আউট অফ দ্য মানি অপশান কেন ইন দ্য মানি অপশান না, কারণ যত আপনি আউট অফ দ্য মানি অপশান কিনছেন তত আপনার খরচাটা কম হচ্ছে। ওই যে বলেছিলাম যে আপনার ওভারঅল পোর্টফোলিওর 1%-এর বেশি খরচা করা উচিত নয়, তো সেইখানে এটা ম্যাটার করছে এবং রিস্ক রিওয়ার্ডেও এটা ম্যাটার করছে। তো মানে ফর এক্সাম্পল যদি মানে নিফটি মানে 25,000-এ থাকে আর আমি যদি ভাবি যে 24,000-এর নিচে নিফটি গেলেই তবেই আমার রিস্কটা ট্রিগার হবে, মানে আমার ক্যাশ পোর্টফোলিও ট্রিগার হবে, তো অবভিয়াসলি আমি 25,000-এর নিচে যে রয়েছে অপশান সেইগুলো কিনবো। তাহলে থার্ড হচ্ছে আমাকে আউট অফ দ্য মানি, সেটা স্লাইড হতে পারে, বেশি হতে পারে, এইরকম অপশান কিনতে হবে। ফোর্থ গোল্ডেন রুল যেটা হচ্ছে যদি হেজিং পারপাস বা ইন্স্যুরেন্সের জন্য অপশান কেনেন সেটা হচ্ছে লঙ্গার টার্ম এক্সপায়ারির অপশান কিনতে হয়। খেয়াল করে দেখবেন আপনারা যারা রিটেল ইনভেস্টাররা প্রফিটের জন্য অপশান কেনেন তারা কি করে, মে মাসে দাঁড়িয়ে মে মাসের অপশান কেনে বা মে মাসে দাঁড়িয়ে জুন মাসের অপশান কেনে। কিন্তু ফর ইন্স্যুরেন্স বা হেজিং পারপাস যদি হয় তখন আমাকে ওভার ট্রেডিং বন্ধ করতে গেলে আজকে যদি মে জুন মাসে হয় আমি কিন্তু ইদার সেই সেপ্টেম্বর মাসের এক্সপায়ারি বা ডিসেম্বর মাসের এক্সপায়ারির অপশান প্রেফার করব। মনে রাখবেন অপশান এখন মানে কোয়ার্টারলি এক্সপায়ারিরও হয়, তো সেই যত লঙ্গার টার্মের এক্সপায়ারি হবে, মানে আজকে আমি একটা ইন্স্যুরেন্স কিনছি যেটা আমাকে ডিসেম্বর 2026 অবধি প্রোটেক্ট করবে, এমন না যে আজকে কিনলাম এই জুন মাস অবধি
প্রোটেক্ট করলো, আবার জুন মাসে কিনবো, জুলাই অবধি করবে, এই রকম যদি করতে থাকেন এগেইন সেটা হয়ে যাবে ওভার ট্রেডিং, সেটা স্পেকুলেশন, সেইটা আপনার ওই হেজিং বা ইন্স্যুরেন্স বলছেন না। হেজিং বা ইন্স্যুরেন্স তখনই প্রপারলি হবে যদি আপনি ওই কম ওভার ট্রেডিং করেন, এবং কম ওভার ট্রেডিং করার একটাই অপশন হচ্ছে যদি লঙ্গার ডিউরেশনের আপনি, মানে খুব সিম্পল, আপনি যখন কার ইন্স্যুরেন্স কিনছেন আপনি কি 1 মাসের ইন্স্যুরেন্স কেনেন না, আপনি 1 বছরের কেনেন। বাড়ি ইন্স্যুরেন্স আপনি 10 বছরের ইন্স্যুরেন্স কিনে নিচ্ছেন। তো তেমনি যতটা লঙ্গার ডিউরেশন, আবার এমন না হিউজ লং ডিউরেশন তাতে করে আপনার মানে লিকুইডিটি থাকবে না, তো যতটা লং ডিউরেশনের রিস্ক রিওয়ার্ড ব্যালেন্স হয় সেই জায়গাটা কিন্তু প্রেফার্ড। ফিফথ গোল্ডেন রুল, ডোন্ট ডু অ্যাডভেঞ্চার উইথ অপশন সেলিং। দেখুন অপশন সেল করলে কি হয়, একটা মার্জিন ট্রিগারের রিস্ক থেকে যায়, মানে অপশন সেল করার পরে আপনার ট্রেডিং অ্যাকাউন্টে এনাফ ব্যালেন্স মেনটেন করতে হয়। এগেইন ওই অপশন সেলিং তারাই করে যারা ওখান থেকে প্রফিট পেতে চায়, বা যারা কেনার পরে যারা সেল করতে চায়। আপনি শুরুতেই যদি অপশন সেলিং বা আরও যদি অনেক রকম, দেখুন অনেক অ্যাডভেঞ্চারাস স্ট্র্যাটেজি আছে, আপনি একটা অপশনের কোর্স করবেন, দেখবেন যে এত রকম স্ট্র্যাটেজি শেখাবে, আপনি ভাববেন কি না কি শিখে গেলেন, প্র্যাকটিক্যালি করবেন কিচ্ছু হবে না, প্রফিট করতে পারবেন না। আমি বলছি না, সেবি বলছে এটা, 10 জনের মধ্যে 9 জন রিটেল ইনভেস্টর অপশন থেকে লস করে। তো এখানে ফর ইন্স্যুরেন্স পারপাসে যদি কিনতে হয়, খুব সিম্পল, পুট অপশন বাইং। আবার বলছি, এই যে আমি 5টা গোল্ডেন রুল বললাম, এগুলো কিন্তু এমন নয় যে এটা মানে কোনো ম্যাথামেটিক্স রুল, এটা হার্ড অ্যান্ড ফাস্ট রুল, এটা আপনাকে আপনার মতো করে কাস্টমাইজড করে নিতে হবে বেসড অন ইয়োর রিস্ক অ্যান্ড রিওয়ার্ড। এটা আমি একটা ওভারভিউ বলে দিচ্ছি যে কিভাবে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা, মিউচুয়াল ফান্ড, এফআইআই তারা করে। তো কি সেই 5খানা যে বেসিক যেটা রুল, স্ট্রিক্টলি যদি হেজিংয়ের জন্য বা ইন্স্যুরেন্স পারপাসের জন্যই অপশন কিনতে হয়, তো ফার্স্ট অফ অল বাই অপশন হোয়াইল দ্য নিফটি স্পট নিয়ার রেজিস্ট্যান্স লেভেল। সেকেন্ড, সেটা হলো ইন্ডিয়া ভিক্স যখন অ্যাভারেজ লেভেলে থাকবে। থার্ড, slightly out of the money or out of the money option for better risk reward premium. Fourth, don't do over trading, that's why you need to opt for longer duration expiry option. And fifth, don't do any kind of adventure or over complicated strategy with option selling because মার্জিন কল তখন ট্রিগার হতে পারে। তো এই 5টা হলো বেস বিল্ডিং ব্লক টু সাকসেসফুলি এক্সিকিউট দ্য স্ট্র্যাটেজি। এরপরে কিন্তু আপনাকে আপনার মতো করে কাস্টমাইজেশন, পার্সোনালাইজেশন করতে হবে, এবং এমন নয় আপনি আজকে ভিডিওটা শুনলেন, আজকে শিখলেন, কালকে থেকেই করতে পারবেন, কখনোই না। আপনাকে প্রেপার ট্রেডিং, ট্রায়াল অ্যান্ড এরর করে ঘরে মানে প্র্যাকটিস করে তার অনেক পরে রিয়েল মানি নিয়ে নামতে হবে। এবার এই স্ট্র্যাটেজির বেনিফিট কি মনে করে দেখুন, শুরুতেই আমরা যে বলেছিলাম যে যখন মার্কেট ক্র্যাশ করে তখন প্রবলেমটা হচ্ছে ম্যাক্সিমাম ইনভেস্টরদের কাছে টাকা থাকে না কম দামে শেয়ার কেনার জন্য। মনে করে দেখুন মার্চেই যখন এই মিডল ইস্টের যুদ্ধের জন্য মার্কেট ক্র্যাশ করেছিল, আপনারা সত্যি করে বলুন তো কতজন আছেন এমন যে মার্চের লোতে আপনারা শেয়ার কিনতে পেরেছিলেন? অনেকের কাছে মানে অনেকে তো ভয় কিনতে পারে না, অনেকে ভয় মানে না থাকলেও টাকা থাকে না যার জন্য কিনতে পারে না। তো এই অপশন স্ট্র্যাটেজি যেটা বললাম, হেজিং স্ট্র্যাটেজি স্ট্রিক্টলি ফর ইন্স্যুরেন্স স্ট্র্যাটেজি, সেইখানেই আপনাকে মার্কেট কারেকশানেও টাকা দিয়ে দিতে পারে। কিভাবে না, স্ক্রিনে খেয়াল করে দেখুন, এটা একটা জাস্ট এগেইন পাস্ট চার্টের এক্সাম্পল, কোনো লাইভ স্ট্র্যাটেজি না। সেটা হচ্ছে যে নিফটি 25,000-এর পুট অপশন, যে যদি আমরা যেমন জানুয়ারি ফেব্রুয়ারি যেই সময় মানে মার্কেটে মানে ইন্ডিয়া ভিক্স যখন ঠিকঠাক লেভেলে ছিল, মার্কেট যখন রেজিস্ট্যান্সের কাছাকাছি ছিল, সেই সময় এই অপশনের প্রিমিয়াম দেখুন 200 টাকার কাছাকাছি ছিল, মার্চ মাসে সেখান থেকে বেড়ে হয়ে যায় 2000 টাকা। তো তার মানে বুঝতেই পাচ্ছেন, আপনার যদি 50 লাখের একটা ক্যাশ পোর্টফোলিও থাকে, তো সেই 50 লাখের ক্যাশ পোর্টফোলিওর এগেনস্টে আপনি 50,000 টাকার অপশানে একটা ইন্স্যুরেন্স বা হেজিং স্ট্র্যাটেজি বানাচ্ছেন। তো সেই 50,000 টাকা আপনি যখন অ্যাপ্লাই করছেন, আপনি যখন পুট করছেন, ধরুন জানুয়ারিতে যদি ইনভেস্ট করেন, আপনি একদম জুন অবধি প্রোটেকশন নিয়ে রাখছেন, 6 মাসের একটা গ্যাপ। তো তখন মার্চ আস্তে আস্তে কি হয়ে গেল, মার্চ দেখা গেল আপনার ওই 200 টাকার অপশন প্রিমিয়াম হয়ে গেল 2000 টাকা, মানে ওই 50,000 টাকার ইনভেস্টমেন্ট হয়ে গেল কিন্তু 5 লাখ টাকা। এবং মনে রাখবেন এটা হচ্ছে তার কারণ আপনার ক্যাশ পোর্টফোলিও যেটা, সেটা যখন অনেকটা ফল করে যাচ্ছে কারণ ওভারঅল মার্কেট কারেকশন, তো সেই সময় এটা সমস্ত মিউচুয়াল ফান্ড বা এফআইআই ডিআইরা করে, সেই সময় ওই অপশানটা সেল করে দিয়ে ওই অপশানের টাকাটা মানে অপশানটা তার ইন্স্যুরেন্সের কাজ হয়ে গেল, সেই অপশানের টাকাটা তুলে নিয়ে সেই টাকাটা যখন মার্কেট ক্র্যাশ হচ্ছে শেয়ার কিনতে কাজে লাগায়। এবং তারপরে আবার যখন কারেকশন মিটে গেল, যখন আবার মার্কেট ওপরের দিকে উঠতে থাকলো, মার্কেট যখন আবার রেজিস্ট্যান্সের কাছাকাছি চলে গেল, তখন আবার সেই অপশান কিনে নিয়ে আবার এই সেম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা। তো তার মানে বুঝতে পারছেন তো যে কিভাবে বড় বড় মিউচুয়াল ফান্ড বা এফআইআই ডিআইরা যে স্ট্র্যাটেজি নেয় যাতে করে না তাদের পোর্টফোলিও হিউজ বাড়ে, আবার না তাদের
পোর্টফোলিও হিউজ কমে যায়। এবার জানবো এই ইন্স্যুরেন্স স্ট্র্যাটেজির প্রবলেম কোথায়। এমন কিছু শেয়ার মার্কেটে হতে পারে না রিস্ক ফ্রি, প্রত্যেকটা জিনিসের রিস্ক থাকে, প্রবলেম থাকে। তো ফার্স্ট অফ অল এই যে ইন্স্যুরেন্স স্ট্র্যাটেজিটা বললাম, আবার আমি বারবার শুরু থেকে বলছি, দেখুন লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড এই স্ট্র্যাটেজিটা বেস্ট অ্যাপ্লিকেবল, বেস্ট হয় যদি আপনি লার্জ ক্যাপ শেয়ারে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট থাকে। কেন? তার কারণটা হচ্ছে লার্জ ক্যাপ যত শেয়ার আছে, রিলায়েন্স, এসবিআই, এদের কিন্তু ডিরেক্ট এরা ফিউচারে ট্রেড হয়, অথবা সেটা যদি নাও হয় লার্জ ক্যাপের যে ডিরেক্ট ইন্ডেক্স নিফটি 50 ইন্ডেক্স, তার কিন্তু ডিরেক্ট অপশন রয়েছে, অপশন কন্ট্রাক্ট মার্কেটে রয়েছে। কিন্তু যদি আপনার পোর্টফোলিও স্মল ক্যাপ মাইক্রো ক্যাপে হয়, যেমন আমাদের নিজেদের পোর্টফোলিও স্মল ক্যাপে ভর্তি, তো সেই স্মল ক্যাপের কিন্তু কোনো ইন্ডেক্স নেই যেটা ফিউচার অ্যান্ড অপশন মার্কেটে রয়েছে। তো এর মানেটা কি, যে ধরুন আমার স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ এসএমই শেয়ারের যে পোর্টফোলিও, সেই পোর্টফোলিও ধরুন হয়ে গেল আমি 100 ক্রোর্সের এআইএফ এ পোর্টফোলিও ম্যানেজ করছি, এবং সেইটার এগেনস্টে যেহেতু কোনো স্মল ক্যাপ ইন্ডেক্স অপশন মার্কেটে নেই, আমার কাছে কোনো অপশন নেই, নিফটি কিনতে হবে, মানে নিফটির পুট অপশনই কিনতে হবে, আর কোনো ইন্ডেক্সও নেই, যে শেয়ারগুলো আমার পোর্টফোলিওতে আছে সেই শেয়ারগুলো এফএনও মার্কেটে নেই। তো তখন যখন আমি এটা করছি, মানে আপনার পোর্টফোলিওতেও যদি মিড ক্যাপ, স্মল ক্যাপ এই সমস্ত শেয়ার থাকে, তখন যদি আপনি নিফটি নিয়ে যদি হেজিংটা করতে যান, একটা খুব মানে ক্রিটিক্যাল রিস্ক ট্রিগার হতে পারে। সেটা এমন হতেই পারে যে নিফটি খুব একটা মানে পড়লো না, নিফটির জায়গাতেই রইলো, স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ ইন্ডেক্সটা খালি পড়ে গেল, হয়ে আপনার ওই ক্যাশ পোর্টফোলিও লসে চলে গেল, কিন্তু আপনার ওই অপশন থেকে টাকা আর আসলো না। এই একটা রিস্ক ট্রিগার হতে পারে। তো এই জন্য এই রিস্ক মিটিগেট করার জন্য আপনার অবভিয়াসলি ওই স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ পোর্টফোলিওটাকে স্ট্রং হতে হবে, যাতে করে ওভারঅল নিফটি না পড়লে ওই পোর্টফোলিওর ফল যেন না হয়। যদি নিফটি পড়ছে না, আপনার পোর্টফোলিওর ফল হচ্ছে, তার মানে আপনার স্টক সিলেকশনের প্রবলেম আছে, আপনার স্টকের মানে ফান্ডামেন্টালি প্রবলেম রয়েছে। তো এই জন্য আমি বলছি, যখন লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডরা যখন ইনভেস্ট করে, মোস্টলি তারা নিফটিকে মিরর করে, তো তাদের পোর্টফোলিওটা কিন্তু একদম নিফটির সঙ্গে সিঙ্কে চলে। মানে নিফটি যদি 1% বাড়ে, ওদেরটাও ধরুন 1% বাড়লো, নিফটি যদি 2% পড়ে, ওদেরটাও 2% পড়লো। তো এই নিফটির সঙ্গে যখন সিঙ্কে চলছে স্টক পোর্টফোলিও, তো ওরা যখন বড় বড় মিউচুয়াল ফান্ডরা যখন এই অপশন কিনে রাখছে, তো তখন কিন্তু রিস্ক রিওয়ার্ড পুরো ব্যালেন্স হচ্ছে। যেটা বললাম যে কেন যে মিউচুয়াল ফান্ডদের পোর্টফোলিওরা দেখবেন বেশি নিচে যায় না মার্কেট কারেকশন হলেও, তার কারণ তারা যখন 100 কোটি টাকার রিলায়েন্স কিনছে, তার সঙ্গে 1 কোটি টাকার ওই রিলায়েন্স হেজিংও কিনে রাখছে, যাতে করে রিলায়েন্স কালকে যদি 40%ও পড়ে যায়, ওদের কিন্তু ওই 40% ফল হবে না, কারণ ওই অপশন প্রিমিয়াম, ওই অপশন বা হেজিং তখন কিন্তু তাদের বাঁচিয়ে দিচ্ছে। সেকেন্ড প্রবলেম হচ্ছে নিফটি অপশানের এখন কারেন্ট লট সাইজ হচ্ছে 65 কোয়ান্টিটি। এর মানে মোস্টলি যখন আপনি এই ইন্স্যুরেন্স স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন, খেয়াল করে দেখবেন একটা অপশান কন্ট্রাক্ট কিনতেই আপনার 20, 25, 30 এই রকম একটা টাকা চলে যাচ্ছে। তো এর মানে বুঝতে পারছেন যে যার মানে যদি আপনার এখন 2 লাখ টাকার পোর্টফোলিও হয়, আপনি যদি 20,000 কি 30,000 টাকা ওই অপশানেই যদি আপনার চলে যায়, তাহলে কিন্তু আর হেজিং হচ্ছে না, আপনার পোর্টফোলিওর 1% অপশানে যাচ্ছে না, আপনার পোর্টফোলিও 10% চলে যাচ্ছে। তো এই কারণে যাদের ছোট ইনভেস্টার, তাদের জন্য এই অপশান মানে ইন্স্যুরেন্স নয়। তারা যদি অপশান মার্কেটে আসে, আবার সেই তারা প্রফিট করার জন্য হয়ে যাবে এবং সেইখান থেকে লস হয়। তো তার মানে এই যে যেমন আমি সিম্পল হিসাব বললাম যে আপনার যদি 1 কোটি টাকার পোর্টফোলিও থাকে, আমি বছরে 1 লাখ টাকা অপশানের জন্য লাগাই। মানে আমরা যখন এআইএফ পোর্টফোলিও ম্যানেজ করি তখন যেটা করি, ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ড, এফআইআই তারাও এই সেম জিনিস করে। প্রত্যেক 1 কোটি আমার পোর্টফোলিওতে, আমার ক্যাশ পোর্টফোলিওতে 1 লাখ টাকা হচ্ছে আমার অপশানের পোর্টফোলিও থাকবে, স্ট্রিক্টলি 1%। তার বেশি হলেই কিন্তু সেটার ইন্স্যুরেন্স হেজিং হচ্ছে না, সেটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস হয়ে যাচ্ছে। তো এবার তারা ছোট যারা ইনভেস্টার, তারা কি করবে সেটাও আমরা এই ভিডিওর পরের দিকে বলবো। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে কেন রিটেল ইনভেস্টার, ছোটোখাটো ইনভেস্টাররা অপশান মার্কেট থেকে লস হয়। কারণ খুব সিম্পল জিনিস বুঝে গেলেন যে 1% রুল ইন্স্যুরেন্স বলাতে যে অপশানটা যাদের জন্য নয়, তারা ইনভেস্ট যদি করে, মানে মেনলি আমি খেয়াল করে দেখেছি যাদের 50,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকার পোর্টফোলিও আছে, তারা কি করছে, তারা একটা 50,000 টাকা বা 20-25,000 একটা কোথার থেকে কোর্স করে নিচ্ছে, হয়তো সেই সমস্ত ইউটিউবারদের প্রচুর ফলোয়ার, প্রচুর একটা বিশাল মার্কেটিং করে বড় সেমিনার করে কোর্স করে নিচ্ছে, নিয়ে 2 লাখ টাকা নিয়ে অপশান মার্কেটে আসছে, পুরো টাকাটা কিন্তু জলে যাচ্ছে। খেয়াল করে দেখবেন বিগত 2-3 বছরে সেবি প্রচুর এইরকম ফিন ইনফ্লুয়েন্সার, যাদের ইউটিউবে কোটির ওপরে সাবস্ক্রাইবার, এই অদ্ভুত সাথে নাকি একজন নাম আছে,
বাপ অফ ট্রেডিং, এরকম প্রচুর উলফ অফ দালাল স্ট্রিট, প্রচুর, আমার নাম তো এদের মানে মনে রেখে কাজ নেই, কারণ এটা সিম্পলি মানুষকে ঠকানোর কাজ করে। আবার বলছি, যারাই এই অপশান ট্রেডিংয়ের কোর্স রিটেল ইনভেস্টারদের বেচে তারা ঠকানোর কাজ করে, কারণ এই অপশানটা রিটেল ইনভেস্টারদের জন্য নয়। আবার বলছি, এটা আমি বলছি না, সেবির মানে স্টাডি বলছে, সেবি লাস্ট 3 বছরে প্রচুর এই রকম যারা কোর্স বিক্রি করেছে তাদেরকে ব্যান করেছে, এবং সব কিছুর কারণ একটাই, যে যারা ছোট পোর্টফোলিও নিয়ে আসে, তারা চায় কি টাকাটা তাড়াতাড়ি বড় করব, সেই টাকাটা তাড়াতাড়ি বড় করার চক্করে অপশানে আসে, যেখান থেকে একবার প্রফিট হয়, দুবার প্রফিট হয়, 3বার 4বারের বার লস হয়ে বেরিয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি অপশানটা মানে ফিউচার অ্যান্ড অপশান মার্কেট হচ্ছে সেই মিউচুয়াল ফান্ড, HNI বা যারা বড় মানে 100 crores অ্যান্ড অ্যাবভ পোর্টফোলিও ম্যানেজ করছে, তারা কিন্তু অপশান মার্কেট থেকে তারা প্রপারলি মানে সিস্টেমেটিক্যালি ওয়েতে করে। এবং কেন করে? যতক্ষণ তাদের ক্যাশ পোর্টফোলিও প্রফিটে, ততক্ষণ আমার অপশান পোর্টফোলিও লসে যাক, কোনো যায় আসে না। যেই মোমেন্টে আমার ক্যাশ পোর্টফোলিও পড়তে থাকবে, সেই মোমেন্টেই যেন আমার অপশান পোর্টফোলিও আমাকে বাঁচায়। আপনি কমেন্ট সেকশনে জানান আপনার ইনভেস্টিং কেরিয়ারে আপনি কখনো অপশানে ট্রেড করেছেন কি করেননি। যদি অপশানে ট্রেড করে থাকেন, মনে করে দেখুন তো সেটা আপনার পোর্টফোলিওর কত পার্সেন্ট, সেটা কি মোর দ্যান 1% নাকি 1%-এর নিচেই সত্যি সত্যি করেছেন। আর যেটা করেছেন যদি মোর দ্যান 1% হয়, সেখান থেকে আপনার প্রফিট হয়েছে না লস হয়েছে, এটা আপনি জানান। কারণ যত আপনারা বেশি জানাবেন, তত একটা অ্যাওয়ারনেস তৈরি হবে। আরও যারা নতুন মার্কেটে আসছে, আপনার কমেন্ট দেখে হয়তো সে বলবে যে না আমি এটা করবো না। দেখুন, আমি তো একটা বলছি, এবার আমি বলা আর লোকে কি না ঠকে শেখে, প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করে শেখার মধ্যে অনেক ডিফারেন্স থাকে। তাই আপনারা কমেন্টে জানান যে সত্যি সত্যি আজ অব্দি, আমি শিওর অনেকেই আমরা ভিডিও দেখছেন, প্রচুর লোকে অপশান করেছেন, অনেকে এইসব দামি দামি কোর্স করেছেন, যাদের কাজই হচ্ছে মানে মিসগাইড করা। তো এইসব করে কি হয়েছে, মানে কত পোর্টফোলিওর কতটার অপশানে কি করেছেন, ওভারঅল প্রফিট হয়েছে না লস হয়েছে, আপনি কমেন্ট সেকশনে জানান, যাতে করে অন্যের বেনিফিট হয়। ওভারঅল যে কোনো রকম ইকুইটি মার্কেট ক্র্যাশ হওয়া সত্ত্বেও যদি ইকুইটি পোর্টফোলিও বেশি ফল করতে না চায়, তার জন্য মিউচুয়াল ফান্ড, FII, DII এরা যেটা করে সেটা অপশান ইউজ করে ফর হেজিং বা ইন্স্যুরেন্স পারপাস। সেটা কি, যে যাতে আপনার অপশান পোর্টফোলিও ক্যাশ পোর্টফোলিওর 1%-এর বেশি না হয়, মানে প্রত্যেক 1 কোটি টাকার ক্যাশ পোর্টফোলিওতে 1 লাখের বেশি যেন অপশান পোর্টফোলিও না হয়। এবং সেই অপশান পোর্টফোলিও আপনাকে প্রফিট দেবে তখনই যখন ওই ক্যাশ পোর্টফোলিও লসে থাকবে, বা যখন ওভারঅল মার্কেট ক্র্যাশ করে যাবে, তখন ওই অপশান পোর্টফোলিও প্রফিট দিয়ে সেই প্রফিটের টাকায় আপনি ক্যাশ মার্কেটে বেটার রেটে শেয়ার কিনতে পারবেন। তো এই অপশান অ্যাজ অ্যান হেজিং বা ইন্স্যুরেন্সের জন্য 5টা খুব ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হয়। ফার্স্ট অফ অল, অপশান তখনই কিনতে হয় যখন স্পট মার্কেটের ইন্ডেক্স নেয়ার রেজিস্ট্যান্সের কাছে আছে। সেকেন্ড, যখন ইন্ডিয়া ভিক্স বা ভোলাটিলিটি ইন্ডেক্স অ্যাভারেজ বা লোয়ার অ্যাভারেজে আছে। থার্ড, আউট অফ দ্য মানি অপশান, যাতে করে আপনার কম টাকায় ওই যে ইন্স্যুরেন্স বললাম সেই জিনিসটা হয়। ফোর্থ, লঙ্গার টার্ম এক্সপায়ারি অপশান, যাতে আপনার ওভার ট্রেডিং না হয়ে যায়। মানে আমি যদি জুন মাসে দাঁড়িয়ে আমি জুন মাসের এক্সপায়ারির অপশান বা আগস্টের এক্সপায়ারির অপশান কিনবো না, আমি সেই হয়তো সেপ্টেম্বর বা ডিসেম্বরের কিনবো, যাতে করে আমার ওভার ট্রেডিং না হয়ে যায়, অল্প টাকার মধ্যে আমার ওই ইন্স্যুরেন্সের কাজ হয়। অ্যান্ড থার্ড, আমি অপশান নিয়ে কোনো রকম মিস অ্যাডভেঞ্চার মানে অপশান সেলিং, যাতে করে মার্জিন কল ট্রিগার হয়, এই সমস্ত জিনিস করব না। বেনিফিটটা কি? বেনিফিট হলো এইটাই, যদি 1 কোটি টাকা আমার ক্যাশ পোর্টফোলিওতে ইনভেস্টমেন্ট থাকে, তো তাহলে আমার ওই যখন মার্কেট ক্র্যাশ হয়ে গেল, ওই 1 কোটি টাকার ভ্যালু যদি আমার 5%, 10% বা 15% যদি ফল করে যায়, তাহলে ওই 1 কোটি টাকার এগেনস্টে আমি মাত্র 1 লাখ টাকার যে অপশানটা কিনে রেখেছিলাম, সেই অপশান প্রিমিয়াম 5 গুণ, 6 গুণ বা 10 গুণ বেড়ে যেতে পারে। ওই 1 লাখ টাকাটাই তখন কিন্তু 5 লাখ বা 10 লাখ হয়ে যেতে পারে। এবং ওই 5 লাখ 10 লাখটা নিয়ে তখন আমি ক্যাশ মার্কেটে, মার্কেট যখন পরে ম্যাক্সিমাম লোকের ইনভেস্ট করা টাকা থাকে না, তো সেই সময় আমি ক্যাশ মার্কেটে ইনভেস্ট করে আমার ওভারঅল পোর্টফোলিওটাকেও ব্যালেন্স আউট করে দিলাম। এবং এই কারণের জন্যই কিন্তু বড় বড় মিউচুয়াল ফান্ড, লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডদের পোর্টফোলিও দেখবেন মার্কেট ক্র্যাশ হলেও তারা বেশি পড়ে না, আবার মার্কেট ওপরে গেলেও যে হিউজ বাড়ে না। ক্র্যাশ হলে বেশি পড়ে না, তার ওইটাই কারণ যে তাদের ক্যাশ পোর্টফোলিও যদি পড়েও যায়, ওই অপশান পোর্টফোলিও যেটা খুব ছোট্ট পার্ট, সেটা প্রফিট দিয়ে ব্যালেন্সিং আউট অ্যাক্ট করে দিচ্ছে। একটা জিনিস মোটামুটি বুঝে গেলেন যে যাদের ক্যাশ পোর্টফোলিও 20 লাখ অ্যান্ড অ্যাবভ, তারাই কিন্তু এই অপশান হেজিং বা অপশান ইন্স্যুরেন্স থেকে বেনিফিট পেতে পারেন। তার কারণ ওই একটা অপশান কন্ট্রাক্ট কেনার যা টাকা, সেই টাকাটাই মোস্টলি 20,000 অ্যান্ড অ্যাবভ হয়ে যায়। তো তাহলে এবার সেই যাদের পোর্টফোলিওর ভ্যালুটা কম, তার মধ্যে আমি দুটো ক্যাটাগরি করছি। ফার্স্ট ক্যাটাগরি 3 লাখ থেকে 20 লাখ টাকা, এই যে ক্যাটাগরিটা, এই ক্যাটাগরিতে যারা ডিরেক্ট ইকুইটিতে ইনভেস্ট
করেন তাদেরকে একটাই জিনিস করতে হবে, স্ট্রং শেয়ারে ফোকাস করতে হবে যাতে ওভারঅল মার্কেট কারেকশানেও সেই শেয়ারের ভ্যালু খুব একটা না পড়ে। বিশ্বাস করুন সেটা ছাড়া আর কোনো অল্টারনেটিভ অপশান নেই। আপনি অপশান প্রিমিয়াম যেটা বললাম, অপশান হেজিং, সেটা করে দেখতে পারেন। আপনার হয়তো 1%-এর বদলে 2% হতে পারে, বাট স্ট্রিক্টলি যদি সেই অপশান স্ট্র্যাটেজি ইউজ করে থাকেন অনেকবার, মানে ট্রায়াল অ্যান্ড এরর, পেপার ট্রেডিং করে করে তারপরে গিয়ে করুন। নয়তো যখনই আপনার ওভারঅল পোর্টফোলিও ভ্যালুর একটা বড় পার্ট, মানে 5% 6% অপশানে চলে যাচ্ছে, বিশ্বাস করুন আপনি নিজের রিস্ক নিজে ডেকে আনছেন। নিজের পোর্টফোলিও তখন হেজিংয়ের বদলে, ইন্স্যুরেন্সের বদলে কিন্তু উল্টো দিকে চলবে। এবং এরপর নেক্সট যে ক্যাটাগরি, যাদের 3 লাখ অ্যান্ড বিলো, যারা মানে অল্প টাকা নিয়ে ইনভেস্ট করছেন, তারা হচ্ছে মোস্ট ভার্নারেবল ক্যাটাগরি। যেটা আমি বললাম, খেয়াল করে দেখবেন এই সমস্ত ক্যাটাগরির লোকেরাই বেশি আসে অপশন মার্কেটে। কেন? তাড়াতাড়ি বড় লোক হবো, সেভাবে আমার 2 লাখ টাকাটা তাড়াতাড়ি যদি 20 লাখ হয়ে যায়, তো তাহলে আমি মানে আরামসে সেই 20 লাখ টাকাটা ইজিলি করতে পারবো। বিশ্বাস করুন 3 লাখ টাকার নিচে যখন আপনার পোর্টফোলিও, আপনার টার্গেট হওয়া উচিত কি করে তাড়াতাড়ি বাড়াবো না, কি করে মার্কেটে টিকে থাকবো। আপনি যদি টিকে থাকতে পারেন 5 বছর 10 বছর, আপনি 3 লাখ টাকা, প্রথম 10 বছর যদি 3 লাখ টাকাকে 10 লাখও বানাতে পারেন না, তারপরে 10 বছরে ওই 10 লাখ টাকাকে 10 কোটি করা কোনো ব্যাপার হবে না। মার্কেটে সব থেকে বড় চ্যালেঞ্জ হলো ভেরিয়াস সাইকেলে টিকে থাকা। এটা যারা রয়েছে তারা বুঝেছে, ম্যাক্সিমাম লোক একটা মার্কেট ক্র্যাশে বেরিয়ে যায়। তো এই 3 লাখের নিচে যাদের পোর্টফোলিও, তাদেরকে আমি বলবো বেস্ট অপশন টু প্রোটেক্ট ইউর পোর্টফোলিও ইজ নট টু ইনভেস্ট ইন ডিরেক্ট ইকুইটি। আপনার যেখান থেকে সব থেকে ভোলাটিলিটির চান্স, সেইখান থেকেই দূরে থাকুন, তাহলেই আপনি আপনার নিজের পোর্টফোলিওকে বাঁচাতে পারবেন। মনে রাখবেন, আমি আগেও প্রচুর ভিডিওতে বলেছি 3 লাখের নিচে যাদের পোর্টফোলিও ভ্যালু, তাদের জন্য একমাত্র মিউচুয়াল ফান্ড, এসআইপি, ইন্ডেক্স ফান্ড বা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড ভালো। এটাও আপনারা হয়তো জানেন যে আমরা বা আমাদের কোম্পানি কিন্তু না মিউচুয়াল ফান্ডের অ্যাডভাইসার, না ডিস্ট্রিবিউটার। আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, আমাদের 1 টাকাও প্রফিট নেই। আমাদের প্রফিট তখনই যখন মানুষ ডিরেক্ট ইকুইটিতে ইনভেস্ট করে আমাদের সাবস্ক্রিপশন নেয় বা আমাদের ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিসে যেটা 1 crore অ্যান্ড অ্যাবভ ইনভেস্ট করে, সেইখান থেকেই আমাদের প্রফিট। তো যেখান থেকে আমাদের প্রফিট, আমি সেই জায়গাতেই ম্যাক্সিমাম ইউটিউবের অডিয়েন্সদের বলছি যে আপনারা সেখানে আসবেন না। তো এইটা যখন বলছি, ভেবে দেখুন নিশ্চয়ই কিছু তো আছে। এবং বিশ্বাস করুন, এই যে আমি যে ক্লিয়ার কাট স্ট্রেট ওয়ে অ্যাডভাইস দিচ্ছি, এটার মোস্টলি ইউটিউবে কেউ দেবে না। তার কারণ, কেন দেবে? তাদের কারোর কোনো স্বার্থ নেই। ইনফ্যাক্ট যে মিউচুয়াল ফান্ড হেজিংয়ের স্ট্র্যাটেজি বললাম, এইটা একমাত্র সেই মিউচুয়াল ফান্ড লেভেলের যারা ফান্ড ম্যানেজার তারা জানে। তারা ইউটিউব ভিডিও বানাবে না, তারা ওইখান থেকে একটা হিউজ স্যালারি পায়, তারা এইসবে টাইম স্পেন্ড করবে না। যেহেতু আমি মানে ইউটিউব, মানে রিটেল ইনভেস্টর থেকে শুরু করেছি, যখন আমাদের এআইএফ ছিল না তখন থেকে আমি ইউটিউবে আছি। তো তাই আমার মনে হলো এই জিনিসটা বলতে, যাতে করে অ্যাটলিস্ট আপনারা, এই যে প্রচুর লোকজন হিউজ টাকা দিয়ে অপশন কোর্স করেন, ভাবেন যে একটা অপশন করে হিউজ কিছু বানিয়ে ফেলবেন, এর থেকে যাতে দূরে থাকেন। আপনারা নিজেরা গুগলে সার্চ করুন, দেখবেন প্রচুর লাস্ট 3-4 বছরে সেবি প্রচুর লোককে ব্যান করেছে যারা এই অপশনের কোর্স বিক্রি করে, এবং প্রচুর লোককে ইনভেস্টিগেশন করে মজার ব্যাপার দেখেছে, যে লোকটা অপশনের কোর্স বিক্রি করে ধরুন 1 কোটি টাকা আয় করেছে, সে নিজে 3 বছরে অপশন থেকে কয়েক কোটি টাকা লস করেছে। যারা যারা এই অপশনের কোর্স বিক্রি করেছে, প্রত্যেককে সেবি ইনভেস্টিগেট করে দেখেছে, তারা নিজেরা অপশন মার্কেট থেকে প্রফিট করতে পারে না। সেবি এটাও বলছে যে 10 জনের মধ্যে 9 জন পারে না। তাহলে রিটেল ইনভেস্টররা বা ছোট ইনভেস্টররা অপশন মার্কেট থেকে সাবধান। এই অপশন মার্কেট, মিউচুয়াল ফান্ড, এফআইআই, ডিআইআই, তারা ইউজ করে হেজিং এর জন্য। এই ভিডিওটা আবার আপনারা ফার্স্ট টু লাস্ট দেখতে পারেন, যে ব্যাপারটা কি, মানে হেজিং এর কনসেপ্টটা কি সেটা বোঝার জন্য, এবং কেমনভাবে আপনারাও করতে পারেন। কিন্তু সেটা আপনার একটু বড় পোর্টফোলিও হতে হবে, এবং সেটা অনেকটা প্র্যাকটিস, অনেক মানে পেপার ট্রেডিং, এই সমস্ত লেগে তারপরেই আপনি লাইভে আসার চেষ্টা করুন। আর কমেন্ট করতে ভুলবেন না আপনার নিজেদের অপশন বা ফিউচার ট্রেডিং এর এক্সপিরিয়েন্স নিয়ে। আপনারাও কি কোনো কোর্স করেছিলেন? সেই কোর্সেরও কি, যে কোর্স করেছিল তারা কি এখনো কোর্স করছে, নাকি চেঞ্জ কিছু হয়েছে, বা সেই কোর্স করে আপনি অপশন মার্কেট থেকে কত টাকা প্রফিট করেছেন ওভার আ পিরিয়ড অফ কত দিনে কত টাকা প্রফিট করেছেন, কি আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করুন, যাতে আর 10টা লোক, অন্যান্য যে সমস্ত লোক ভিডিও দেখা ছাড়াও প্রচুর তো কমেন্টও পড়ে, তো তারা যাতে বুঝতে পারে যে কি হচ্ছে ব্যাপারটা, মানে সত্যি সত্যি অপশানে আসবে কি আসবে না। প্রচুর ছোটোখাটো মানে ছেলে মেয়ে নতুন চাকরি পেয়েছে বা নতুন কেরিয়ার স্টার্ট করছে, এই অপশান মার্কেটে এসে কিন্তু তাদের টাকা পুরো সব ডুবে গেছে। তার কারণ হচ্ছে এই, মানে মার্কেটে মিসগাইড করার লোক প্রচুর আছে, প্রপারলি গাইড করার লোক কিন্তু খুব কম আছে। তো তাই হতে পারে আপনার একটা কমেন্ট হয়তো তাদেরকে গাইড করতে পারে। আমি যে ভিডিওটার একটাই পারপাস, যাতে মানুষ
প্রকৃতভাবে গাইডেড হয়। অপশন মার্কেটে তো ভলিউম প্রচুর, মানে এমন না যে অপশানে কাজ করছে না, প্রচুর মানুষ অপশানে কাজ করছে। এবং কারা করছে, এই যে দেখুন বড় বড় মানে HNI, FII, DII, এরা আর কিছু কিছু লোক যারা বলছেন রিটেল ইনভেস্টর, যারা অপশান থেকে রেগুলার প্রফিট করছে, তাদের দেখুন ফুল টাইম জবই হচ্ছে ট্রেডিং। সেটাও মানে মানুষ করতে পারে 10-15 বছর এক্সপিরিয়েন্সের পর। এমন আপনি পাবেন না যে কোনো মানুষ চাকরি করছে বা বিজনেস করছে, সাইডে একটা পার্ট টাইম এই ট্রেডিং করছে, একটা পার্ট টাইম ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং থেকে সে মান্থ আফটার মান্থ প্রফিট করে যাচ্ছে, এটাও কিন্তু আপনি পাবেন না। তো রিটেল ইনভেস্টর এখান থেকে প্রফিট তারাই করে আমি দেখেছি যে যারা এটাকে ফুল টাইম হিসেবে নেয়, যারা এইখানে আপনার সারাটা দিন ডেডিকেট করে, এবং যারা A to Z সব সিস্টেম ফলো করে ইমোশনলেস সিস্টেমেটিক ট্রেড করে যারা, তারাই। তো অবভিয়াসলি আপনি কমেন্ট সেকশনে জানান আপনার কি মতামত। আর আমাদের ভিডিও ইন ফিউচার আপনাকে পেতে গেলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন প্রেস করুন, তবেই আপনার টাইম লাইনে আমার ভিডিও আসবে, না হলে কিন্তু আমার ভিডিও আসবে না। আর যদি ভিডিও থেকে অল্প কিছু হলেও শিখতে পারেন তো ভিডিওটিকে একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কারণ আপনার একটা লাইক আপনার জন্য ফ্রি, কিন্তু এই জাতীয় লাইক করলে আমি এই কোয়ালিটি কন্টেন্ট কত ইউটিউবে ফ্রিলি দিতে পারবো সেইটা ডিপেন্ড করছে। লাইক বা যদি ইন্টারাকশন কম হয় তো তাহলে বুঝতেই পারছেন যে ইউটিউব অ্যালগোরিদম ইটসেলফ আমাদেরকে এনকারেজ করে না টু প্রডিউস মোর ভিডিওস। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন অ্যান্ড হ্যাপি ইনভেস্টিং।